আজ দুপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে আক্রমণ করায় হাসনাতের মৃত্যু হয়েছে এই মুহূর্তে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহর গাড়ির অবস্থা কি হয়েছে। সাধারণ জনতা হাসনাত আব্দুল্লাহকে খুবই খারাপ অবস্থা করেছে এই মুহূর্তে। এদিকে আজ হাসনাত আব্দুল্লাহ ভয়াবহ তুপের মুখে পড়ে রাজপথে উসমান হাদির মতো অবস্থা হয়ে না ফেরার দেশে চলে যায়। এই নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ আবারও আজকে রাজপথে নেমেছে। দুর্নীতি বিরোধী আজাদি যেই একটা নির্বাচনী জোট হয়েছে, আগের 8 দল ছিল, তারপরে হচ্ছে এনসিপি যুক্ত হয়েছে ইনসাফের প্রশ্নে নির্বাচনের জন্য। হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্য দিয়ে যাওয়ার পরে কিন্তু রাস্তার মধ্যে তার এই অবস্থাটি হয়েছে। দেখেন সাধারণ জনতা তার গাড়ির সামনে ভিড়। এদিকে দেখতে পাচ্ছি হাসনাতের গাড়ির অবস্থা আপনারা দেখতে পারবেন যে সর্বশেষ হাসনাতের আজকে কি হয়। এবারের নির্বাচন হবে ঋণ খেলাপিদেরকে সংসদের বাইরে পাঠানোর নির্বাচন, এমন মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে কুমিল্লার দেবিদ্বারের তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। হাইকোর্ট এটি বাতিল না করে বরং আমলে নিয়েছে এবং এটির পক্ষে রুল জারি করেছে। তাহলে এর দ্বারা কি ইঙ্গিত দিচ্ছে? নিখুঁত নিশানায় 5 রাউন্ড গুলি আর মুহূর্তেই নিভে গেল এক উদীয়মান নক্ষত্রের জীবন। আপনারা সব মন গেছে গা হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর নাকি? ভাই আপনি কেন আপনি থাকলে আর ওয়াজ হইতো না, সব সাইড হয়েছে আপনার ভাই। এখানে চেহারাটা দেখবো। চারদিকেই হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কথা হয়। আর এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে রাজপথে হাসনাত আব্দুল্লাহর খুবই খারাপ অবস্থা হয়, ঠিক উসমান হাদির মতো। সবাই সরাসরি বলছিল উসমান হাদির পর নেক্সট টার্গেট হাসনাত আব্দুল্লাহ। আর আজকে দেখতে পারি তার গাড়ির উপর অন্যরকম ভাবে একটা প্রভাব পড়ে এবং দেশে সাথে সাথেই নতুন পরিস্থিতি হয়ে যায় ঢাকায়। দেশের প্রত্যেকটা জনগণ আবারও রাজপথে নামবে এবং নেমেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সর্বশেষ হাসনাত আব্দুল্লাহর অবস্থা এবং এর পিছনে কে কে রয়েছে, অসংখ্য মানুষের নাম কিন্তু সাথে সাথেই প্রকাশ হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আসুন আমরা কথা বাড়াবো না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জের ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে রোববার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় হাসপাতালে উপস্থিত হন জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পরে জামাত ইসলামের জেলা আমির ইকবাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আহতদের খোঁজ খবর নেন। হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাজিস আলম বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছিল। সেখানে কেন এবং কার নির্দেশে সেনাবাহিনীর লাঠিচার্জ করা হলো তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। একটি আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণ প্রশ্নবিদ্ধ এবং এর দায় এড়ানো যাবে না। একই সময় জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে জনদুর্ভোগ কমাতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় কেউ কেউ আহত হয়েছেন। অপরদিকে আন্দোলনকারীরা বলছেন তারা লাঠিচার্জের শিকার হয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে লাঠিচার্জের প্রতিবাদে রাতেই ফের রাজপথে নামেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আহ্বানে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে রাত 10টার পর আন্দোলনকারীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে। নির্বাচনকে সামনে রেখে আপনি আমার গালাগালি করে, আমি আপনাকে গালাগালি করে, আপনার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ করে কোনো লাভ আছে বলেন? আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারেন, আমি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারি, পারে কিনা? এটা কি কোনো অস্বাভাবিক কিছু? এই রাজনৈতিক ভিন্নতা থাকলেও আমাদের প্রতিবেশীর হকটা আমাকে পালন করতে হবে। বোঝা গেছে? আমি এই কারণে আপনার কাছে এই বিষয়টা বললাম। ধরেন আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করেন, আমি একটা করি, কিন্তু এটা যেন আমাদের প্রতিবেশী সম্পর্কের মধ্যে কখনোই বাধা হয়ে না দাঁড়ায়। এটা নিয়ে কখনো ঝগড়াঝাটি করা যাবে না। আমি আপনাদেরকে, আপনারা আমাদের গ্রামের মানুষ, আপনারা আমার উপজেলার মানুষ, আমার এলাকার মানুষ, আমি আপনাদেরকে সতর্ক করে দিতে আসছি। অর্থাৎ এই যে সামনে যত যাবে দেখা যাবে আপনাদেরকে উস্কানি দিতে পারে, আপনাদেরকে বিভিন্নভাবে ঝগড়া লাগাইতে পারে। ধরেন নেতারা কিন্তু ঢাকায় গিয়ে ভালো সম্পর্ক থাকবে, আত্মীয়তা করবে, বিয়ে শাদিতে যাবে, ওই বিয়েতে কর্মীরা দাওয়াত পায় না। নেতার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে কর্মীরা দাওয়াত পায় না। নেতার বিয়েতে আরেক দলের নেতাই দাওয়াত পায়। এটা কিন্তু বাস্তবতা। কিন্তু দেখা যায় এলাকার মধ্যে কর্মীরা মারামারি লাগে, মুখ দেখা থেকে বন্ধ হয়ে যায় না? আমি আপনাদেরকে আল্লাহর দোহাই লাগে আপনারা এই কাজটা করেন না। আপনারা সমাজে শান্তিপূর্ণভাবে সমৃদ্ধির সাথে
প্রতিবেশীর হকের সাথে আপনারা থাকেন, আপনাদের রাজনৈতিক মতাদর্শ যদি ভিন্নও হয় সেটা কোনো সমস্যা না, এবং সেটা সমস্যা হওয়া উচিত না। কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, অন্য রাজনৈতিক দল করতে পারে, বিশ্বাসের জায়গাটা আলাদা, কিন্তু আমাদের মধ্যে যেন সম্পর্কের কখনোই অবনতি না হয়। সামনে নির্বাচনকে সামনে রেখে যে ইয়া হোক সে তার মতো করে কাজ করবে, কিন্তু আপনারা এটা নিশ্চিত করবেন আমরা আপনার যে অন্য রাজনৈতিক দলেরও যদি কেউ হয়ে থাকে তাকে আমরা সালাম দেব, তার খোঁজখবর আমরা আগে নিব, সে দাওয়াত দিলে আমরা গ্রহণ করব, তাকে আগে গিয়ে আমরা প্রয়োজনে দাওয়াত দেব, সে অসুস্থ হলে তার বাড়িতে আমরা দেখতে যাব, এবং তার জন্য সবসময় আমরা সুপরামর্শ দিয়ে আমরা সহায়তা করবো কিনা, আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে কিনা। ভাই নির্বাচন জিতলেও ফেব্রুয়ারি, হারলেও ফেব্রুয়ারি, এরপরও তো এই সমাজে আমাদের কি থাকতে হবে না, আমাদের সমাজে থাকতে হবে কিনা, নাকি থাকতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিবেশীর হক হচ্ছে 6টা হক আছে একটা প্রতিবেশীর, আর একটা প্রতিবেশীর কাছে 6টা হক। প্রথম হক যেটা সেটা হচ্ছে সালাম দেওয়া, যে দেখা হলে সালাম দিতে হবে। সালাম দেওয়ার মধ্যে দিয়ে আচ্ছা আপনি যে অহংকারী না, আপনার মধ্যে যে অহংকার নাই, আপনি যে বিনয়ী, এটাই হচ্ছে প্রথম প্রকাশ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যেতেন সালাম দেওয়ার জন্য, সালাম দিতেন, ছোট বড় নির্বিশেষে সালাম দিতেন, অপেক্ষা করতেন না যে আমাকে সালাম দিবে কি দিবে না সেটার জন্য। তো সালাম দেওয়া হচ্ছে প্রথম, এটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব। একটি নিখুঁত ছক আর পর্দার আড়ালে থাকা কিছু রাঘব বোয়াল। শহীদ শরীফ উসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের হয়ে লড়াই করছিলেন জুলাই বিপ্লবের চেতনা রক্ষায়, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো কেন? কেন তাকে মরতে হলো? আমরা যখন খুনি ফয়সাল করিম মাসুদকে হুন্নে হয়ে খুঁজছিলাম, তখন পর্দার আড়ালে যা ঘটছিল তা শুনলে আপনার বিবেক স্তব্ধ হয়ে যাবে। খুনি কি তবে কোনো গোপন সুড়ঙ্গে, নাকি রাষ্ট্রের খোদ প্রশাসনের সুরক্ষিত ড্রয়িং রুমে বসে কফির কাপে চুমুক দিচ্ছে? আজ আমরা কোনো সাধারণ খবর দিচ্ছি না, আজ আমরা উন্মোচন করব প্রশাসনের ভেতর লুকিয়ে থাকা সেই পুরনো বিষবৃক্ষকে। সরকারি টেন্ডার থেকে শুরু করে হাইকোর্টের বারান্দা আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন করিডোর থেকে কলকাতার রাজারহাট, কোথায় নেই এই খুনিদের পদচিহ্ন? হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পি থেকে শুরু করে মির্জা আব্বাসের নাম কেন আসছে আলোচনায়? আজকের এই বিশেষ অনুসন্ধানে আমরা দেখাবো কিভাবে নিজের জালে নিজেই আটকা পড়েছে খুনিরা। তাই আপনার থেকে আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তদন্তের প্রথম সূত্রটি বেরিয়ে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। সেখানে 4F1 নামক একটি রহস্যময় প্রোডাকশন আপলোড করা হয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, এই ভিডিওটি গত বছরের 30 জানুয়ারি প্রথমবার আপলোড হলেও গত 4 নভেম্বর এবং 25 সেপ্টেম্বর এটি পুনরায় আপলোড করা হয়। কেন? ভিডিওটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে খুনি ফয়সাল করিম, কিন্তু যেই মাত্র সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হলো যে এই অভিনেতাই আসলে শহীদ হাদির খুনি, অমনি ডিএনসি যেন এক মহা আতঙ্কে পড়ে গেল। রাতারাতি চ্যানেল থেকে ভিডিওটি ডিলিট করে দেওয়া হলো। এখন চ্যানেলে ঢুকলে আপনি দেখবেন টিভিসি 3 আছে, টিভিসি 5 আছে, কিন্তু 4 নাম্বার ভিডিওটি উধাও। প্রশ্নটা এখানেই, ফয়সাল যদি স্রেফ একজন ভাড়া খাটা অভিনেতা হতো তবে ভিডিও মুছতে হলো কেন? ডিএনসি কি জানতো না তাদের নিয়োগ করা ব্যক্তিটি আসলে কে? এই তড়িঘড়ি তথ্য মুছে ফেলার চেষ্টা কি প্রমাণ করে না যে ডাল মে কুছ নেই, পুরি ডাল হি কালি হ্যায়? চোরের মন পুলিশ পুলিশ, এই প্রবাদটি এখানে ধ্রুব সত্যের মতো ধরা দিয়েছে। তারা ভিডিও সরিয়ে পরক্রান্তে স্বীকার করে নিয়েছে যে প্রশাসনের অন্দরে খুনিদের সাথে কোনো গভীর সখ্যতা রয়েছে। তদন্তের জাল আরও গভীরে নিয়ে গেলে পাওয়া যায় আরও চমকপ্রদ তথ্য। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের একটি অভিযোগ পুরো দেশের মানুষের চোখ কপালে তুলে দিয়েছে। ফয়সাল করিম শুধু অভিনেতা নয়, সে একজন সরকারি ঠিকাদার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফান্ড বা জনগণের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা গিয়েছিল এই চিহ্নিত অপরাধীর পকেটে। তার নিজস্ব প্রোডাকশন হাউসের মাধ্যমেই এই কাজগুলো নেওয়া হয়েছিল। ভাবুন একবার, আপনি যে টাকা সরকারকে কর দিচ্ছেন সেই টাকায় প্রশাসনের সহায়তায় পালিত হচ্ছে একজন খুনি, আর সম্ভবত সেই সরকারি পেমেন্টের টাকা দিয়েই কেনা হয়েছিল সেই বুলেট যা শহীদ হাদির বুক ঝাঁঝরা করে দিয়েছিল। 2024 সালের 8ই নভেম্বর মোহাম্মদপুরের আদাবরে যখন 17 লক্ষ টাকা লুঠের ঘটনা ঘটে, তখন এই ফয়সাল হাতে নাতে গ্রেফতার হয়েছিল। যার নামে অস্ত্র মামলা, ডাকাতি মামলা, সে জেল থেকে বের হয়ে কিভাবে আবারও সরকারি টেন্ডার পায়? ডিএনসির কোন প্রভাবশালী কর্মকর্তা এই ফাইলে সই করেছিলেন? প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সেই পুরনো সেটআপের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি।
এই ভিডিওর সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ অংশ হল ফয়সালের জামিন রহস্য। ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতেমা তাসনিম জুবা কয়েকটি কাঠগড়া দাঁড় করিয়েছেন। প্রথমত, একজন চিহ্নিত অস্ত্রধারী ডাকাতকে কোন যুক্তিতে এত দ্রুত জামিন দেওয়া হলো, সেই বিচারকের প্রোফাইল আজ দেশবাসীর দেখা প্রয়োজন। দ্বিতীয়ত, কে ছিলেন তার আইনজীবী? বিস্ময়করভাবে নাম এসেছে ব্যারিস্টার কায়সার কামালের। কেন একজন রাজনৈতিক প্রভাবশালী আইনজীবী এই অপরাধীর পক্ষ নিলেন? এর পেছনে কি বড় কোনো রাজনৈতিক দরকষাকষি ছিল? বলা হচ্ছে ফয়সালকে জেল থেকে বের করা হয়েছিল একটি স্পেসিফিক অ্যাসাইনমেন্ট দিয়ে। তাকে খুনের লাইসেন্স দিয়ে মুক্ত করা হয়েছিল শহীদ হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। ফয়সাল শুধু ট্রিগার চেপেছে, কিন্তু তার হাত পর্যন্ত বন্দুকটা পৌঁছে দিয়েছে প্রশাসনের এবং রাজনীতির বড় বড় মাথারা। কবির নামে যে সহযোগী গ্রেফতার হয়েছে তাকে যথাযথ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে সেই অদৃশ্য সুতো। এবার আসা তাক হাদি হত্যার মূল মাস্টারমাইন্ড তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পির বিষয়ে। ৬ নং ওয়ার্ডের সাদিক কাউন্সিলর এখন কোথায়? যমুনা টিভির ইনভেস্টিগেটিভ টিম পৌঁছে গিয়েছিল কলকাতার রাজারহাটের ওয়েস্ট বেরাবেলে মেঠোপাড়া এলাকায়। সেখানে একটি ফ্ল্যাটে আত্মগোপন করেছিলেন বাপ্পি। সেই ফ্ল্যাটে শুধু বাপ্পিই ছিলেন না, সেখানে পাওয়া গেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও কিছু কুখ্যাত পলাতক নেতাদের। স্থানীয়দের ভাষ্যমতে তারা সেখানে দীর্ঘ ১ বছর ধরে ভুয়া পরিচয় দিয়ে বসবাস করছিলেন। সর্বশেষ খবর অনুযায়ী বাপ্পি কলকাতা পুলিশের হাতে আটক হয়েছেন, যদিও বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া এখনও কঠিন। বাপ্পির মা তার ছেলেকে নির্দোষ দাবি করলেও তথ্য প্রমাণ বলছে ভিন্ন কথা। হাদি হত্যার এই মহানাটকের স্ক্রিপ্ট লেখা হয়েছিল অনেক আগে থেকেই। ডিএনসির কর্মকর্তাদের ফয়সালকে কাজ দেওয়া, আদালত থেকে দ্রুত জামিন পাওয়া এবং হাদিকে অনুসরণ করা সবকিছুই ছিল একটি বড় পরিকল্পনার অংশ। শহীদ শরীফ উসমান হাদি শুধু একজন ব্যক্তি ছিলেন না। ডক্টর ইউনূস সরকার ও এনসিপির সুর নাটকীয়ভাবে মিলে যাচ্ছে। এখানে একটা বিষয়ে সুদূর প্রসারে চিন্তা করে নানান থিওরি অনুযায়ী বিশ্লেষণ করে বলা যায় যে মেটিকিউলাস ডিজাইনে জামাত জোট ক্ষমতায় আসবে। এই থিওরি বিএনপিরই ছিল। জামাত জোট মিন্স এনসিপি জোট, কারণ এনসিপিকে বিএনপি জোরালোভাবে কিংস পার্টি বলতো এবং বিএনপির ব্যাখ্যা ছিল যে এনসিপি হচ্ছে ইউনূসের দল। ইউনূস এনসিপিকে ক্ষমতা এনে দিয়ে যাবেন যেভাবেই হোক না কেন। এটা বিএনপির স্কুল অফ থট ছিল। এখন যখন এটা নিয়ে জোরালো আলোচনা কিংস পার্টি এরপরে কিন্তু একটা পর্যায়ে কিংস পার্টি আলোচনা বন্ধ হয়ে গেছে। এর মানে এনসিপি কিংস পার্টি বা আসলেই সরকার বা রাষ্ট্রের বিশেষ সুযোগ সুবিধা পায়, এটা কিন্তু আসলে হয়নি, বরং এনসিপির সাথে সরকারের কিছু টানাপোড়েনও আমরা দেখেছি। কিন্তু যদি বিএনপির কথাটা আমি ধরে নিই, আমি কিন্তু বিএনপির থিওরিতে বলছি, বিএনপির ওই কথাটা যদি ধরেই নিই যে ডক্টর ইউনূসের কিংস পার্টি এনসিপি, আর যদি সেটা হয়ে থাকতো তাহলে মনে রাখবেন যে ইউনূস হচ্ছে গভীর জলের মাছ, এত সোজা না। ইউনূস তার একটা দল আছে, সেই দলকে ক্ষমতা আনতে চায়। এটা নিয়ে অনেক ভিডিও, কত কন্টেন্ট আমরা দেখেছি। গোলাম মোল্লা রনিরা বলতেন, বিএনপিও বলতেন। গোলাম মোল্লা রনি সর্বশেষ পরিচয় তো বিএনপি ছিল। তো সেই জায়গায় মূল মেসেজটা ছিল এরকম যে ইউনূসের পার্টি এনসিপি। ইউনূস ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে যেভাবে হোক না কেন সেই জিয়াউর রহমানের স্টাইলে গ্রাম সরকার করে হোক আর যে সরকার করে হোক এনসিপিকে ক্ষমতায় এনে দিবে। এবং এনসিপি যারা করতো তাদেরও এরকম একটা বিশ্বাস ছিল যে ইউনূসের পার্টি তারা, এবং তারা এক পর্যায়ে রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে ক্ষমতা আসবে। এটা অনেকেরই বিশ্বাস ছিল, আমি সাক্ষী, আই উইটনেস দ্যাট। এই জায়গায় যদি আসলেই বিএনপির কথা সত্য আমি ধরে নিই, তাহলে একটা পর্যায়ে যে কিংস পার্টি সুলভ কোনো বৈশিষ্ট্য আমরা দেখিনি, এটা একটা নাটক। কি তাহলে আসলেই মানে বিএনপির কথা ধরে নিলে এনসিপি আসলেই বিএনপির ডক্টর ইউনূসের কিংস পার্টি, কিন্তু ইউনূস কাউকে বুঝতে দেয়নি। এই মুহূর্তে বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষ গিনিপিগ হয়ে গেছে। এই গিনিপিগ পরিস্থিতি থেকে রক্ষার জন্য কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করা উচিত। বাঙালির বিশ্বাসঘাতকতার কারণে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত দখল করে উপনিবেশ বানিয়েছিল। যদিও মুর্শিদাবাদের নবাবকুল জেনেটিক্যালি বাঙালি হলে উর্দুভাষী ছিল। ভাবুন, একটা শক্তিশালী দেশ নয়, স্রেফ ব্রিটিশ মহারানীর আনুকূল্য পাওয়া একটি কোম্পানি এত বড় ভারতবর্ষকে দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছিল। বাঙালির বিশ্বাসঘাতকতা এবং একমাত্র বেইমানি কারণে সেই ব্রিটিশদের তাড়াতে ভারতবাসী লেগেছিল প্রায় 200 বছর। তাও কোনো সম্মুখ যুদ্ধে ব্রিটিশদেরকে পরাজিত করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জিওপলিটিক্যাল রিশাফলিং এবং বিশ্বযুদ্ধজয়ী সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের বিশ্বব্যাপী কর্তৃত্বের কারণে এবং দেশে উপনিবেশগুলো বোঝা হয়ে উঠেছিল, সে কারণেই বাঙালি জয়ী হয়েছিল। সম্মুখ যুদ্ধের মাধ্যমে কিন্তু এই বিজয় আসেনি। ইতিহাসে বেশ গর্ব করে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন সংগ্রামে বাঙালির গৌরব গাথা লেখা হয়। অথচ ইতিহাস থেকে জানা যায় ব্রিটিশ ভারতের প্রায় 1/3 স্বাধীন রাজ্য ছিল, তারা শেষ পর্যন্ত ব্রিটিশ শাসনের অধীনে যায়নি। যেমন হায়দ্রাবাদ, মহীশূর, জম্মু কাশ্মীর,
পন্ডিচেরি, গোয়া, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ইত্যাদি। সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের উল্লেখযোগ্য শীর্ষ তালিকায় মারাঠি, পাঞ্জাবি, রাজপুতদের তুলনায় খুব বেশি বাঙালির তেমন একটা অবদান নেই। হাতে গোনা একজনের নামই আসে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, বিশেষ করে এখানে উসমান হাদির বিষয় বা হাসনাত আবদুল্লাহর বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে। গাইজ, এই হাসনাত আবদুল্লাহর বিষয় নিয়ে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।